সিঙ্গেল ব্যান্ড রাউটার কেনা বন্ধ করতে বলছি আজ থেকে আরও প্রায় 2 বছর আগে। বাট মানুষ এখন পর্যন্ত আমার কমেন্টে গুতায় যে ভাই বাসার ওই পাশে রাউটার রাখছি, এই পাশ থেকে তো সিগন্যাল পাই না, অথবা আমি যে ইউনিটে নেট চালাই তার পাশের ইউনিটেও আসলে নেট দরকার, এখন আমি কি করতে পারি। আবার দেখা যাচ্ছে যে 2000 টাকার আশেপাশে কোনো রাউটার আছে কিনা সেগুলোর জন্য জানতে চাই। প্লাস আমি যে মেসে থাকি ওই মেসে অনেকগুলো রুম, যে রাউটার চালাচ্ছি সেই রাউটার দিয়ে ওই রুমগুলো সব কাভার হয় না, তাহলে দেয়াল ভেদ করে ফ্রিকোয়েন্সি যাইতে পারবে এরকম একটা রাউটারের নাম বলেন। এরকম আরও অনেক প্রশ্ন। আবার ওদিক থেকে দেখা যাচ্ছে যে বাজেটটা থাকে সীমিত। সো এইসব প্রশ্ন শুনলে না তখন আমি মাথা চুলকাইতাম আর চিন্তা করতাম যে এত অল্প টাকার মধ্যে কী রাউটারের সাজেশন দেওয়া যায়। পারতপক্ষে এগুলোর সমাধান হচ্ছে একমাত্র মেশ টেকনোলজি। একটু হাই এন্ডের যেসব ডুয়েল ব্যান্ডের রাউটার আছে ওগুলো নিলে হয়তো বা হয়ে যায়, বাট ওগুলো নিতে গেলে টাকা বেশি লাগে, অন্ততপক্ষে 5 থেকে 6 হাজার তো অবশ্যই। তাই আমার দৃষ্টিতে হাই এন্ডের সিঙ্গেল ব্যান্ড রাউটার হচ্ছে এই সিচুয়েশনগুলোর সমাধান। সো একটু কম টাকার মধ্যে অল্প বাজেটের মধ্যে খোঁজ খবর করতে থাকলাম যে কোন রাউটারটা নিলে সিঙ্গেল ব্যান্ডের এই সমস্ত সমস্যার সমাধানগুলো সে আমাকে দিতে পারবে। সেরকম একটা সমাধান হয়তো হইতে পারে আমাদের আজকের এই রাউটারটা। এটা হচ্ছে রুইজিয়া RG-EW300 Pro। এটা N300 সিরিজের একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার। দেখা যাক কি অবস্থা। আর রুইজিয়া EW300 ইনফ্যাক্ট সবগুলো মডেলকেই, রুইজিয়া ব্র্যান্ডের সবগুলো মডেলকেই জাস্ট আমি অনেকদিন থেকে ফলো করতেছি মার্কেটে। সো ডিস্ট্রিবিউশনে যারা আছে তাদেরকে নক করলাম, তারা হচ্ছে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি। ধন্যবাদ তাদেরকে। অবশেষে তারা আমাদেরকে রিভিউ পারপাসে এই ইউনিটটা পাঠাইছে। আর যদি কিনতে চান 3 বছরের ওয়ারেন্টি সহ দাম পড়বে। আচ্ছা, ওরা তো আসলে হোলসেল করে, তো আপনি যদি হোলসেল নিতে চান তাহলে প্রাইসটা নেগোশিয়েবল রাখা হয়েছে, আপনি তাদেরকে কল দিবেন। আর যদি খুচরা নিতে চান তাহলে প্রায় আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানলাম 2200 টাকার মতো মার্কেটে প্রাইস আছে এটার। এখন এই যে 2200 টাকা দামটা, এটা কি আসলে কম হইলো না বেশি হইলো, এটা আই থিঙ্ক যে আপনি ওভার দ্য ভিডিও বুঝতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমার রুইজিয়া EW3200 রাউটারের যে রিভিউটা করছিলাম এটা দেখছেন, তারা অবশ্যই জানেন যে এটা আসলে আউটসাইড বাংলাদেশ খুবই পপুলার একটা ব্র্যান্ড, স্পেশালি এন্টারপ্রাইজ লেভেলে। বাংলাদেশে জাস্ট নিউলি ইন্ট্রোডিউসড। আর তাই হোম লেভেলের ইউজারদের জন্য তারা কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, তার মধ্যে এই রাউটারটা হচ্ছে অন্যতম এবং প্রোডাক্ট লাইনের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। বক্স ওপেন করলে দুর্দান্ত দেখতে, বেশ বড় সড়ো গোলাকার চাকতির মতো দেখতে, অনেকটা সসার লাইক ডিভাইসটা পেয়ে যাবেন। এটাই হচ্ছে আমাদের রুইজিয়া EW300 রাউটার। তার ঠিক নিচেই দেখেন একটা 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার পাবেন। তার মানে বেশ ভালোই পাওয়ার হাংরি বলা যায়। আসলে সিঙ্গেল ব্যান্ডের রাউটারে আমি খুব কমই দেখছি যে তারা 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করে। অবশ্যই এটা খারাপ কিছু না, ভালো পারফরমেন্স পাওয়ার পূর্ব লক্ষণও এইটা হইতে পারে। যাই হোক, আরও পাবেন একটা RJ45 এর প্যাচ কোড এবং কিছু ম্যানুয়াল। রাউটারটা বেসিক্যালি স্পেসশিপের আদলে তৈরি করা এবং তুলনামূলকভাবে একটু ভারী। আর বডির মধ্যে দেখেন বেশ কয়েকটা উল্লেখযোগ্য গ্রুপস এবং কার্ভস আছে। যেমন টপ সারফেসের এই যে রুইজিয়া রিব্র্যান্ডিং করার যে জায়গাটা আছে, এই সারফেসটা চারপাশ ঘুরে দেখেন একটা গ্রুপের মতো আছে। প্লাস সামনের দিকে যে লাইট ইন্ডিকেটরটা আছে এখানে দেখেন একটা গ্রুপের মতো আছে। প্লাস আপনি যদি একদম নিচের দিকে তাকান তাহলেও এখানে কিন্তু একটা গ্রুপ দেখতে পাবেন, স্পেশালি যেখানে আসলে ইথারনেট পোর্টগুলো আছে এই রাউটারে। এই পোর্টগুলোর মধ্যে যে ইথারনেট কেবলগুলো ইনসার্ট হবে, এই বিষয়টা অনেকের কাছে অনেক সময় দেখতে ভালো নাও লাগতে পারে। এই জন্যই হয়তো বা উপর থেকে ঢেকে রাখার জন্য এরকম একটা গ্রুপের মতো দেওয়া আছে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ কোয়াইট ইউনিক। যাই হোক, একটা লাইট ইন্ডিকেটরের কথা বলতেছিলাম সামনের দিকে, হুইচ ইজ অলসো ডিফার্স ফ্রম কারেন্ট সিনারিও। লাইক একসাথে অনেকগুলো এলইডি লাইট টিপ টিপ করে জ্বলবে, এই সমস্ত বিষয়গুলো আনডাউটলি এই ধরনের ডিজাইনের সঙ্গে যায় না। সো যেটা করা হয়েছে অবশ্যই ডিজাইনের স্বার্থেই করা হয়েছে। আর পেছনের দিকে দেখেন ইথারনেট পোর্টগুলোর কথা বলতেছিলাম। 100 Mbps এর ম্যাক্সিমাম স্পিডের 4টা পোর্ট আছে এখানে। 1 পোর্ট থাকবে একটাই, বাট ল্যান পোর্ট দেখেন সংখ্যায় মেবি একটা কম আছে, আপনার কাছে কম মনে হতে পারে, অর্থাৎ 3টা আছে। স্বভাবতই আপনারা 4টা ল্যান পোর্ট দেখে অভ্যস্ত এই স্ট্যান্ডার্ডের রাউটারগুলোতে। এই 3টা ল্যান পোর্ট হয়তো বা আপনার মনোবাসনা পুরোপুরিভাবে পূর্ণ করতে পারবে না, বাট আই থিঙ্ক ইটস এনাফ। আর অ্যান্টেনার সংখ্যাও দেখেন সিঙ্গেল ব্যান্ড রাউটার হিসাবে কোয়াইট ইমপ্রেসিভ। নন ডিটাচেবল, অর্থাৎ খুলতে পারবেন না, এরকম 4টা ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা দেওয়া আছে, যেটা আসলে আমরা এইরকম স্ট্যান্ডার্ডের রাউটারে খুব কমই দেখতে পাই। এবং প্রতিটা হচ্ছে 5 dBi করে। আর নিচের দিকে দেখেন ডিভাইসটাকে ঠান্ডা রাখার জন্য এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে। বাট উপরের দিকে বা পাশের কোনো জায়গাতে আপনি কিন্তু কোনো ভেন্টিলেশন পাচ্ছেন না। ভেন্টিলেশন শুধুমাত্র নিচের দিকেই থাকতেছে। এখন আপনার কাছে মনে হতে পারে রাউটারটা হয়তো খুব বেশি গরম হয়ে যেতে পারে, বাট আমি যতটুকু চালায় দেখছি রাউটারটা খুব বেশি একটা গরম হয় না। সো এই হচ্ছে মোটামুটি রাউটারের ফিজিক্যাল অ্যাসপেক্টস। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ডের রাউটারগুলোতে আপনারা দেখবেন যে সাধারণত আমরা 2টা অ্যান্টেনা দেখি বা সর্বোচ্চ 3টা দেখি, 4টা খুবই কম দেখা যায়। এখন এইখানে অ্যান্টেনার সংখ্যা হচ্ছে 4টা। এতে কি কোনো ডিফারেন্স হবে রেঞ্জ বা স্পিডের ক্ষেত্রে? প্রত্যেকটা অ্যান্টেনাই ইন্ডিভিজুয়ালি রেঞ্জ দেবে।
আপনি মনে করেন না যে 4টা অ্যান্টেনা আছে তার মানে রেঞ্জটা হয়তো বা 4 গুণ হবে, বা যার 2টা অ্যান্টেনা তার রেঞ্জটা হয়তো বা দ্বিগুণ থাকে, বা যার 3টা অ্যান্টেনা তার হয়তো বা রেঞ্জটা 3 গুণ থাকে। বিষয়টা মোটেও এরকম না। একটা অ্যান্টেনা আপনাকে যতটুকু রেঞ্জ দেবে, 4টা অ্যান্টেনা মিলেই আপনাকে ততটুকুই রেঞ্জ দেবে। বা যার 2টা অ্যান্টেনা থাকে বা 3টা অ্যান্টেনা থাকে, ওদের যে ইন্ডিভিজুয়াল অ্যান্টেনার যে ক্ষমতা, ওই ক্ষমতাটাই আসলে 3 জনে মিলে প্রয়োগ করে বা 2 জনে মিলে প্রয়োগ করে, 4 জন মিলে প্রয়োগ করবে। তো 4 জন মিলে প্রয়োগ করলে যেটা হবে, আপনার 2টা থেকে 3টার মধ্যে যে পার্থক্য থাকবে তা হচ্ছে নেটওয়ার্কের কনসেন্ট্রেশন, মানে হচ্ছে নেটওয়ার্কের ঘনত্ব। অর্থাৎ আপনি 2টা অ্যান্টেনা থেকে বের হওয়া যে ফ্রিকোয়েন্সি এবং তার যে ঘনত্ব, ফ্রিকোয়েন্সির এরিয়া কাভারেজের যে বিষয়টা, 4টাতে অবশ্যই ওই 2টার থেকে বেশি পাওয়া যাবে। এখন কনসেন্ট্রেট নেটওয়ার্ক হলে যেটা হয়, আপনার ডিভাইস যে কোনো চিপাচোপাতে গেলেই দেখবেন যে আপনি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন। আপনার মানে ডিভাইসগুলো যেখানেই মুভ করুক না কেন উইদিন দ্য রেঞ্জ, আপনি দেখবেন যে খুব সুন্দর মতো সব দিকে নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন, যেটা কিনা আবার 2 অ্যান্টেনার ক্ষেত্রে একটু ফাঁকফোকর সৃষ্টি হয়। 4 অ্যান্টেনার বেলাতে যেটা হবে, এই ফাঁকফোকরগুলো না কাভার আপ হয়ে যায়। এবং এই যে রাউটারটা, এখান থেকে তো আপনার 2.4 গিগাহার্জ বের হবে, যেহেতু এটা একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার, সুতরাং এখান থেকে 2.4 গিগাহার্জই বের হবে। সো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যেহেতু 2.4 গিগাহার্জের, তার মানে 2.4 গিগাহার্জের যে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এইখানে ফাঁকফোকরগুলো অনেক কমে আসবে, ফলে অ্যাকুরেট যে ডাটা ফ্লো এটা কিন্তু নিশ্চিত হবে। এখন আপনি বলতে পারেন যে এটা তো ভাই ইঞ্জিনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অর্থাৎ সার্কিটের উপরেও। তো সার্কিটের বিষয়টা তো আমরা আসবো, তার আগে এন্টিনার যে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই জিনিসটা সম্পর্কে আপনাদের একটু বলে নিলাম। এখন আপনি আবার বলতে পারেন যে ভাই তাহলে সিঙ্গেল ব্যান্ড রাউটার কেন? ডুয়েল ব্যান্ডের রাউটারে তো 4 অ্যান্টেনা থাকে, কিন্তু সমস্যা হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটারের মধ্যে 2টা ফ্রিকোয়েন্সি থাকে, 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ, এবং ওই যে 4টা অ্যান্টেনার কিন্তু 2টা করে আবার ওই 2টা ফ্রিকোয়েন্সির মধ্যে ভাগ করা থাকে। তার মানে একটা ফ্রিকোয়েন্সি কিন্তু সর্বোচ্চ 2টা অ্যান্টেনা পাইতেছে। দ্যাট মিনস আপনি যদি শুধুমাত্র 2.4 গিগাহার্জের কথা চিন্তা করেন, তাহলে একটা সিঙ্গেল ব্যান্ড রাউটারের মানে 2 অ্যান্টেনার যে সিঙ্গেল ব্যান্ডের রাউটার, ওইটার যে 2.4 গিগাহার্জ, আর ডুয়েল ব্যান্ড রাউটারের যে 2 অ্যান্টেনা, ওইখান থেকেও কিন্তু 2.4 গিগাহার্জ বের হইতেছে। তার মানে হিসাব কিন্তু অলমোস্ট একই রকমই থাকতেছে, বরঞ্চ 2 অ্যান্টেনাওয়ালা ডুয়েল ব্যান্ডের যে 2.4 গিগাহার্জ, তার থেকে এই 4 অ্যান্টেনাওয়ালা সিঙ্গেল ব্যান্ডের রাউটারের যে 2.4 গিগাহার্জ, সেটা কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেট। আপনি যদি শুধুমাত্র 2.4 গিগাহার্জের ফ্রিকোয়েন্সির দিকে ফোকাস করেন এবং আপনার বাসায় যদি এই ধরনের ডিভাইসই থাকে, তাহলে আই থিঙ্ক একটা ডুয়েল ব্যান্ডের 2.4 গিগাহার্জের চাইতে একটা সিঙ্গেল ব্যান্ডের কনসেন্ট্রেট 2.4 গিগাহার্জ অনেক বেশি ইফেক্টিভ। কারণ এখানে হচ্ছে 4টা অ্যান্টেনা কাজ করতেছে। দ্যাট মিনস এখানে কিন্তু আপনি ডিভাইস ক্যাপাসিটি বেশি পাবেন, মানে কনসেন্ট্রেট নেটওয়ার্কের পাশাপাশি, প্লাস হচ্ছে আপনি একসাথে অনেকগুলো ডিভাইস কিন্তু অপারেট করতে সক্ষম হবে। এমনিতে দেখা যাচ্ছে যে ডুয়েল ব্যান্ডের রাউটারের মধ্যে হার্ডওয়্যার স্পেক্স অনেক বেটার থাকে, এবং তার মধ্যে যে ফার্মারগুলো দেওয়া থাকে, এই ফার্মারগুলো বেশ আপডেটেড থাকে, এবং তার মধ্যে অনেক বেশি ফ্যাসিলিটি থাকে। বাট আপনার যদি এনাফ 2.4 গিগাহার্জের ডিভাইস থাকে বাসায়, এবং আপনি যদি এরকম একটা বাজেট করেন, অর্থাৎ 2200 টাকার মতো একটা বাজেট করেন যে আমি এই বাজেট দিয়ে একটা ডুয়েল ব্যান্ডের রাউটার কিনবো, তাহলে আই থিঙ্ক ওইটার দিকে অ্যাপ্রোচ না করাই বেটার। স্পেশালি যেসব মানে এসি 750 স্ট্যান্ডার্ডের যেসব ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো আছে, ওইগুলোর দিকে ওদের হার্ডওয়্যার স্পেক্স দেখবেন যে অলমোস্ট এগুলোর মতোই থাকে। প্রসেসরটাও দেখবেন যে কাছাকাছি ব্যবহার করা হয়েছে। আমি যখন এটা সিপিইউটা দেখাবো আপনাদেরকে, তখন আপনারা আরও বিস্তারিত জিনিসটা বুঝতে পারবেন। তো যেটা বলতেছিলাম, আপনি দেখবেন যে ঘুরায় ফিরায় পারফরমেন্স ওই একই রকমই পাইতেছেন। আপনি ডুয়েল ব্যান্ডের একটা রাউটার কিনবেন এই দাম দিয়ে, তারপরে দেখবেন যে আপনার 5 গিগাহার্জের কোনো ডিভাইস নাই আপনার বাসায়, 5 গিগাহার্জের ফ্রিকোয়েন্সিটা বসে আছে, শুধুমাত্র 2.4 গিগাহার্জটা আপনি ইউজ করতেছেন, তাও আবার 2টা অ্যান্টেনা দিয়া। কারণ এসি 750 রাউটারগুলো ম্যাক্সিমাম আমি দেখছি যে আপনার 2টা অ্যান্টেনা কাজ করে হচ্ছে 2.4 গিগাহার্জের জন্য, একটা অ্যান্টেনা কাজ করে হচ্ছে 5 গিগাহার্জের জন্য। সো আপনি যদি অ্যান্টেনার সংখ্যা বিচার করেন এবং নেটওয়ার্কের কনসেন্ট্রেশনের কথা চিন্তা করেন, সিপিইউর কথা চিন্তা করেন, আপনি দেখবেন যে অলমোস্ট সব কিছুই সেম। মাঝখান থেকে আপনি যে একটা 2.4 গিগাহার্জের যে বেটার পারফরমেন্স ছিল, ওইটা মিস করতেছেন। এখন এই যে বিষয়গুলো, এটা আমি বলতেছি এই কারণে যে শুধুমাত্র যে আমি এই রাউটারটা রিভিউ করতেছি তা না, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের যাদের আসলে 2.4 গিগাহার্জের প্রতি এমফেসিস বেশি, অর্থাৎ আপনার বাসায় ডিভাইসই আছে 2.4 গিগাহার্জের, একটা ডিভাইস আছে হয়তো বা 5 গিগাহার্জের, তখন আপনার ওইটার দিকে অত বেশি চিন্তা করার দরকার নাই। কারণ ওইটার দিকে চিন্তা করতে গিয়ে আপনি যে ডুয়েল ব্যান্ডের রাউটার কেনেন এই দামে, তাইলে আপনার সেটা না কেনাই বেটার। আমি জাস্ট এই কথাটাই বলতে যাচ্ছি, যেহেতু এটা একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার। সো সিঙ্গেল ব্যান্ডের রাউটার আপনার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা উচিত, এই জিনিসটাও কিন্তু আপনার জানা লাগবে, এবং ওই জিনিসটা জেনে যদি আপনি একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার কেনেন, তাহলে দেখবেন যে আপনার আসলে সিঙ্গেল ব্যান্ড রাউটার ব্যবহার করাতে আর কোনো সমস্যা হইতেছে না। আপনার কন্ডিশন মিলতে হবে, আপনার ইউজেসের কন্ডিশন মিলতে হবে, আপনার ডিভাইসের সাথে আপনার যে রাউটার তার সিঙ্ক্রোনাইজেশন মিলতে হবে। সো আই হোপ যে আপনারা আমার পয়েন্টটা বুঝতে পারছেন। আর উপরন্তু যেসব এখন এসি 750 রাউটারগুলো এই দামের মার্কেটে পাওয়া যাইতেছে, এগুলো 2.4 গিগাহার্জের রেঞ্জ খুবই মেজারেবল এবং পারফরমেন্সও একেবারে যাচ্ছে তাই। সুতরাং আপনি এরকম একটা বাজেট দিয়ে চেষ্টা করবেন যে একটা হাই এন্ডের সিঙ্গেল ব্যান্ড রাউটার কেনার জন্য, যেটা কিনা
ওয়াল পেনিট্রেশন করতে পারবে। এবং ভিডিওর প্রথমে আমি যে সব কন্ডিশনগুলোর কথা বলছি যে একটু দূরে দূরে যা চালাইতে হয়, মেসে অনেকগুলো লোক থাকে, তো দেয়ালের ওই পাশ থেকে পাই না, বাজেট কম, এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে হাই এন্ডের একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার কিন্তু আপনার জন্য সুইটেবল হয়। তো এই রাউটারের হার্ডওয়্যারের কথা যেমনটা একটু আগে বলতেছিলাম, ওইটা বুঝতে হলে তো আসলে ভিতরে ঢুকতে হবে। তো মোটামুটি একরকম যুদ্ধ করে এটাকে আমরা খুলতে পারছিলাম। তো খোলার পরে যা দেখলাম তার নমুনা মূলত আসলে এরকম। সিপিইউ এবং 2.4 GHz ফ্রিকোয়েন্সির যে কন্ট্রোলারটা এখানে ব্যবহার করা হয়েছে ওইটা হচ্ছে মিডিয়াটেকের 7628DAN। এটা সিঙ্গেল কোরের 580 মেগাহার্টসের একটা এসওসি এবং বিভিন্ন সিঙ্গেল ব্যান্ডের রাউটারে ইউজ হওয়া সবচেয়ে পপুলার একটা চিপসেট হচ্ছে এটা। আর বিভিন্ন ডুয়েল ব্যান্ড রাউটারেও এই MT7628 ফ্যামিলির বিভিন্ন রকম চিপসেট ব্যবহার করা হয়, লাইক 7628AN। এবং আমরা যদি একটু মিডিয়াটেকের ওয়েবসাইটেও যাই তাহলে এই চিপসেটটা সম্পর্কে কি কি ইনফরমেশন দেওয়া আছে একটু দেখে নিতে পারবো। এখানে দেখেন লেখা আছে যে একাধারে N300, AC750, ইভেন AC1200 এই সমস্ত রাউটার এবং রেঞ্জ এক্সটেন্ডারের সিপিইউ হিসাবে এটা কিন্তু পারফর্ম করতে সক্ষম। এবং এই ধরনের রাউটার এবং রেঞ্জ এক্সটেন্ডারে অ্যাজ এ সিপিইউ সে কিরকম পারফরমেন্স করতে পারবে তারও লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেন সিপিইউ হিসাবে এটাকে ইউজ করা যাবে এবং 2.4 GHz ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার হিসাবে এটা মানে ইউজ হবে। এবং ম্যাক্সিমাম ক্লক স্পিড দেখেন এখানে লেখা আছে 580 মেগাহার্টজ। আরও কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে দেখেন ছোট ছোট দুইটা FEM চিপ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড মডিউল। এর মাধ্যমে বেসিক্যালি সিগন্যাল স্ট্রেংথ মানে যদি আমি সোজা করে বলি তাহলে রেঞ্জ এবং ডাটা স্পিড বৃদ্ধি করার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। রুইজিয়া ব্র্যান্ডের আমি যতটুকু দেখছি মোটামুটি সকল রাউটারের মধ্যেই কি ডুয়েল ব্যান্ড, কি সিঙ্গেল ব্যান্ড, কি ওয়াইফাই 6, ওয়াইফাই 5 সব রাউটারের মধ্যে একটা কমন সিস্টেম হচ্ছে আপনার FEM চিপ ব্যবহার করা। তবে FEM চিপটা যে শুধু রুইজিয়া ব্যবহার করে জিনিসটা এরকম না, এটা আমি দেখছি যে আরও অনেকগুলো সিঙ্গেল ব্যান্ড, অনেকগুলো ডুয়েল ব্যান্ড রাউটারে ব্যবহার করা হয়। তবে সব ক্ষেত্রে এটা যে ইফেক্টিভ হবে এমন কোনো কথা নাই। এটা মূলত ইফেক্টিভ হয় তখনই যখন আসলে এই FEM চিপ এবং আপনি যে সার্কিটটা ব্যবহার করছেন, যে সিপিইউটা ব্যবহার করছেন এবং তার যে ফার্মওয়্যার, এগুলোর সিঙ্ক্রোনাইজেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শাওমির রাউটারগুলো, এগুলোর মধ্যেও কিন্তু আপনারা দেখবেন যে FEM চিপ থাকে, বাট রেঞ্জের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, খোলামেলা জায়গা না হইলে রেঞ্জ আর পায় না, রুম থেকে বের হইলে রেঞ্জ পাওয়া যায় না। সো এইসব রাউটারের ক্ষেত্রে FEM চিপটা কী কাজ করতেছে আই ডোন্ট নো। বাট এই সমস্যাটা কেন হয় তার সম্ভাব্য কারণ হচ্ছে যে আপনি ওই ধরনের রাউটারগুলোর দেখবেন যে ফার্মওয়্যার আপডেট করতে পারেন না। সো ফার্মওয়্যারের বিভিন্ন ধরনের বাগ সৃষ্টি হয়, ফলে রেঞ্জের পারফরমেন্সের যে বিষয়টা এটা আর ওই মানে থ্রু দ্য টাইম ঠিকঠাক থাকে না। আপনি যে কোনো ধরনের চিপ বলেন, এগুলো কিন্তু আসলে ফার্মওয়্যারের সঙ্গে এগুলোর পারফরমেন্স ওঠানামা করে। আপনি ফার্মওয়্যারের মধ্যে থেকে একটুখানি চেঞ্জ করে দেবেন, দেখবেন যে চিপের পারফরমেন্স ডাউন হয়ে গেছে। আবার একটু অন্যরকম চেঞ্জ করে দেবেন, দেখবেন যে চিপের পারফরমেন্স আপ হয়ে গেছে। এগুলো মূলত ডিপেন্ড করে হচ্ছে ফার্মওয়্যার এবং মানে হার্ডওয়্যারের যে সিঙ্ক্রোনাইজেশন তার উপরে। তো যেহেতু ওগুলোর ফার্মওয়্যার আপডেট করা যায় না, সুতরাং একটা সার্টেন টাইমের পরে দেখা যাচ্ছে যে এটার সিঙ্ক্রোনাইজেশনটা নষ্ট হয়ে যায়, যার কারণেই মূলত আমরা ওই FEM চিপ থেকে আসলে ওরকম কার্যকর কোনো কিছু দেখতে পাই না। সুতরাং সিঙ্গেল ব্যান্ড রাউটার কেনার ক্ষেত্রে আপনাকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে রেগুলার বেসিসে ফার্মওয়্যার আপডেট তার আসছে কি না। আচ্ছা, রেঞ্জের কথা যখন বললামই, তখন রুইজিয়ার এই রাউটারটা আমাদেরকে কীরকম রেঞ্জ দিতেছে চলেন দেখি। আমরা এখন মোটামুটি দাঁড়ায় আছি রাউটার থেকে প্রায় 40 ফিট দূরে, মানে আপনি যদি স্কোয়ার ফিট হিসাব করেন তাহলে 1600 স্কোয়ার ফিটের প্রান্তে। মাঝখানে দেয়াল টেয়াল সহ আরও বেশ কিছু অবস্ট্রাকল আছে। 2.4 GHz অপারেটেড রাউটার এটা, তার মানে ইন্টারফারেন্সও ছিল এখানে। কতটা ছিল এখানকার আশেপাশের SSID-গুলো দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন। তবে এখান থেকে মোটামুটি তেমন কোনো ইস্যু ছাড়াই আমরা ইউটিউব অপারেট করতে সক্ষম হয়েছি এবং যার অবস্থা হচ্ছে অনেকটা এইরকম। দেখলেই হয়তো আপনি বুঝতে পারবেন যে লোডিং টাইমটা অথবা প্লে টাইমটা, রিয়েল টাইম প্লের যে মানে বিষয়গুলো এটা কীরকম ছিল। আমরা একটু রেজুলেশন বাড়ায়ও দেখছিলাম যে আসলে কতটুকু সমস্যা করে বা আদৌ করে কিনা, সেগুলো চেক করছিলাম। তেমন কোনো সমস্যা আমরা পাই নাই। আর একটু দূরে মানে প্রায় 45 ফিট দূরে গিয়ে, অর্থাৎ আপনি যদি এটা স্কোয়ার ফিটে কনভার্ট করেন তাহলে হয়তো 2000 স্কোয়ার ফিট হবে বা একটু বেশি হবে, ওখানে দ্বারাও আমরা ট্রাই করছিলাম, মোটামুটি এরকমই পাইছি। তবে সেখানে আপনার যে ইউটিউবের যে রেজুলেশনটা সেটা আমাদেরকে লোয়ার রেজুলেশনে দেখতে হয়েছে। বাট এমনিতে যেসব ব্রাউজিং বলেন অথবা অন্য যেসব অফিসিয়াল কাজকর্ম আছে বলেন, সেগুলো একদমই রিয়েল টাইমের মতো হচ্ছিল। তবে এরকম দূরত্ব কিন্তু আসলে গেমিংয়ের জন্য মানে কমফোর্টেবল না। আপনি সিঙ্গেল ব্যান্ড রাউটার থেকে যত দূরে যাবেন তত কিন্তু এটার যে ফ্রিকোয়েন্সি স্ট্রেন্থ সেটা কমতে থাকে। এটা শুধু এই রাউটার না, এটা যে কোনো সিঙ্গেল ব্যান্ডের রাউটারের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আপনি ডুয়েল ব্যান্ড রাউটারের যে 5 GHz আছে, ওই 5 GHz দিয়ে যদি গেমিং করেন তাহলে দেখা যাচ্ছে যে ওইটা তো ওয়াল পেনিট্রেশন করতে পারে না। বাট যতটুক যায় ততটুক পর্যন্ত আপনি মোটামুটি ভালো মানের একটা মানে ফ্রিকোয়েন্সি পাবেন, ভালো মানের একটা স্পিড পাবেন। বাট আপনি যদি সিঙ্গেল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে আসেন, আপনি কিন্তু ওভার দ্য টাইম, ওভার দ্য এরিয়া কাভারেজ
অ্যাভারেজ এটা কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকে। সো গেমিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন 1600 স্কোয়ার ফিট বা ধরেন যে 1000 স্কোয়ার ফিটের মধ্যে থেকে তারপরে গেমিং করার জন্য। আবার অনেক সময় দেখা যায় যে আমি ডিস্টেন্স কমে গেছি কিন্তু সেটা আসলে 2টা দেয়াল পর হয়ে গেছে। সো ওই ক্ষেত্রে আপনি দেখবেন যে একটু ল্যাটেন্সি চলে আসবে গেমিংয়ের ক্ষেত্রে। সো গেমিংয়ের ক্ষেত্রে মানে অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে এরকম যে আপনি যে রুমে রাউটারটাকে রাখছেন ওই রুমে বসে গেমিং করবেন, অথবা তার আশেপাশে কোনো একটা জায়গায় বসে আপনাকে গেমিং করতে হবে। বাট এমনিতে গেম খেলে যতটুকু আমি দেখছি যে সেখানে পিং বা ল্যাটেন্সির যে এক্সট্রা ইস্যু সৃষ্টি হয় সিঙ্গেল ব্যান্ড রাউটারে, তেমন একটা আমি এখানে পাই নাই। এর কারণটা হতে পারে যে এর যে ফার্মওয়্যার এবং হার্ডওয়্যারের যে সিঙ্ক্রোনাইজেশনের বিষয়টা সেটা। তো হার্ডওয়্যার তো দেখলেন, এবার চলেন আমরা ফার্মওয়্যারটা একটু দেখে আসি। যাই হোক, আনলাইক আদার সিঙ্গেল ব্যান্ড রাউটার, এই রাউটারের মধ্যে কিন্তু প্রচুর অপশন আছে। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে হিউজ অপশন, ডিভাইস ম্যানেজমেন্ট, ইউজার এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য বেশ ইউজফুল অনেকগুলো ফিচার এখানে দেওয়া আছে। লাইক দেখেন ম্যাক অ্যাড্রেস ফিল্টার, এটা অবশ্য আমাদের সবার লাগে এখন, ওই যে কিউআর কোড স্ক্যান করে সবাই পাসওয়ার্ড নিয়ে যায় না, ওইটাকে আটকানোর জন্য এই জিনিসটা খুবই ইফেক্টিভ। এটা অবশ্যই এখানে মানে ব্লকড ওয়্যারলেস ল্যান ক্লায়েন্টস মানে এরকম নামে আছে আর কি। যাই হোক, এটাই হচ্ছে আপনার ম্যাক ফিল্টার, কারণ এই ফাংশনটার মধ্যে আপনি ঢুকলে দেখতে পারবেন যে আপনাকে ম্যাক অ্যাড্রেস দিতে বলতেছে, অর্থাৎ আপনি যে কোনো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এখানে যদি দিয়ে রাখেন তাহলে ওই ডিভাইসটা আর এখানে অ্যাক্সেস করতে পারবে না। তারপর যদি আমরা রেডিও ফ্রিকোয়েন্সিতে আসি, এখানে দেখেন আপনি চ্যানেলগুলো অ্যাডজাস্ট করতে পারবেন, চ্যানেল উইথ চেঞ্জ করতে পারবেন, ইভেন ট্রান্সমিটের যে পাওয়ার আছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন বেশ কয়েকটা ধাপে। 4টা ওয়ার্কিং মোড দেওয়া আছে এই রাউটারে, রাউটার মোড তো ডেফিনেটলি আছে, তাছাড়া এখানে আছে দেখেন অ্যাক্সেস পয়েন্ট, রিপিটার এবং WISP। আপনি টোটাল ARP লিস্ট দেখতে পাবেন এখানে, যেখান থেকে আপনি চাইলে এদেরকে বাইন্ড অথবা ফিল্টার করতে পারবেন, এবং সেটা 64টা ডিভাইস পর্যন্ত। আপনি যদি অ্যাজ এ সিঙ্গেল ব্যান্ড রাউটার এটাকে কনসিডার করেন তাহলে এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার। এরপরে দেখেন রিবুট শিডিউল দেওয়া আছে, যেটা আসলে রাউটারের পারফরমেন্সকে একইভাবে ফাস্টওয়্যার ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি দিনের একটা নির্দিষ্ট সময়ে এটাকে রেজিস্টারের জন্য দিয়ে রাখতে পারেন, তাহলে হবে কি এটার ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে এবং নতুনভাবে সে নতুন আঙ্গিকে কাজ করা শুরু করতে পারবে। এছাড়া কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমে আপনি নির্দিষ্ট কিছু ডিভাইসের জন্য ব্যান্ডউইথের আপার লিমিট এবং লোয়ার লিমিট সিলেক্ট করতে পারবেন, যেটা অবশ্য এখানে স্মার্ট ফ্লো কন্ট্রোল নামে আছে। এটাই আসলে মানে বেসিক্যালি ঘুরায় ফিরায় কোয়ালিটি অফ সার্ভিস। তারপর দেখেন ডাইনামিক DNS প্লাস IPv6 সাপোর্টেড রাউটার এটা। এছাড়া আরও অনেক ফেসিলিটি আছে এখানে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি মানে আপনার এই রাউটারের বা আপনার লাইনের কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা চাইলে আপনি এই রাউটারের মধ্যে থাকা এই অপশন থেকে আইডেন্টিফাই করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই রাউটারের সকল সেটিংস মানে ফার্মওয়্যারের সকল সেটিংস এই রুইজিয়া রি অ্যাপের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। এটা খুবই রিচ এবং কনভিনিয়েন্ট একটা অ্যাপ, এবং আপনি চাইলে অন্য যে কোনো জায়গা থেকে এই রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন। শুধু আপনার নিজের মোবাইল থেকে না, এই অ্যাপটা ইনস্টল করা আছে এরকম যে কোনো মোবাইল থেকে এটা করতে পারবেন। সুতরাং অ্যাজ এ হোল আপনি সিঙ্গেল ব্যান্ড রাউটার হিসাবে এটাকে চয়েস করতে পারেন 2200 টাকার মধ্যে। ইট ইজ হাইলি রিকমেন্ডেড। আমি রিকমেন্ড করতেছি স্পেশালি তাদের জন্য যাদের আসলে মানে রেঞ্জের রিকোয়ারমেন্টটা 1800 স্কোয়ার ফিটের মধ্যে অথবা সর্বোচ্চ 2000 স্কোয়ার ফিট, এবং আপনার বাজেটটা হচ্ছে 2200 টাকা। আপনি মোটামুটি ইনক্লুডিং স্মার্ট টিভি, একটা স্মার্ট টিভি, আপনি 7 থেকে 8টা ডিভাইস এটাকে চালাতে পারবেন ওয়াইফাইতে, আর ল্যানের মাধ্যমেও আপনি চাইলে 3টা ডিভাইস পর্যন্ত চালাতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার আইএসপির কাছ থেকেও আপনার এনাফ ব্যান্ডউইথ নিয়ে রাখতে হবে, কারণ সবগুলো ডিভাইস যখন একসঙ্গে ডাটা ফ্লো করতে শুরু করবে তখন আপনার ওয়ান পোর্টের ওই জায়গাটা যদি কনজেস্টেড থাকে, অর্থাৎ আপনার ধরেন ওয়ান পোর্ট তো 100 Mbps দেওয়া আছে, বাট আপনি লাইন নিয়েছেন হয়তো বা 5 Mbps, চালাইতেছেন 10টা-12টা ডিভাইস, তাহলে কিন্তু আপনার ওইখানে একটা কনজেস্টেড এরিয়া সৃষ্টি হবে, এবং আপনি দেখবেন যে আপনার আইএসপির দিকে ডাটা ফ্লোটা খুব সুন্দর মতো হবে না, যার ফলে আপনার টোটাল ডিভাইসগুলো স্লো থাকবে। আপনি চিন্তা করবেন তখন যে এই রাউটারে সমস্যা আছে, এই রাউটারটাই স্লো, বাট সমস্যাটা হচ্ছে কিন্তু আপনার ব্যান্ডউইথে। সো আপনি যদি এনাফ ব্যান্ডউইথ নিয়ে রাখেন, আপনার ডিভাইস ক্যালকুলেশন করে ডিভাইস কতটা ব্যান্ডউইথ কনজিউম করতেছে সেই হিসাবে, তাহলে আই থিঙ্ক এই রাউটারের কাছ থেকে আপনি আমি যতটুকু বললাম এরকম রেঞ্জে এরকম ডিভাইস ক্যাপাসিটির মধ্যে ভালো পারফরমেন্স পাবেন। যদিও বা আমি ওয়াইফাইতে স্মার্ট টিভি অথবা গেমিং কনসোল এগুলো চালানোর জন্য কখনোই সিঙ্গেল ব্যান্ড রাউটারকে সাজেস্ট করি না, ডুয়েল ব্যান্ড রাউটারকে সাজেস্ট করি। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি 2200 টাকাতে একটা ডুয়েল ব্যান্ডের রাউটার কিনবো, আই থিঙ্ক ওই দিকে আপনার অ্যাপ্রোচ না করাই বেটার। ওগুলো দিয়েও আপনি এটার মতোই পারফরমেন্স পাবেন। সো ওয়াইফাইতে গেমিং কনসোলটা বাদ দিয়ে দেন, আপনি স্মার্ট টিভিটা চালাতে পারবেন
বাট আমার রিকমেন্ডেশন আছে এখানে একটা, সেটা হচ্ছে আপনি স্মার্ট টিভির খুব কাছাকাছি জায়গায় এই রাউটারটাকে রাখার চেষ্টা করবেন। যেহেতু সিঙ্গেল ব্যান্ডের রাউটার, আপনার স্মার্ট টিভি কিন্তু অনেক বেশি ব্যান্ডউইথ কনজিউম করে, যেহেতু আপনি এটা দিয়ে স্ট্রিমিং করতেছেন, অর্থাৎ ভিডিও স্ট্রিমিং করতেছেন। সো এটা কিন্তু প্রচুর পরিমাণ ব্যান্ডউইথ ও নিজেই খাইয়ে ফেলবে। সো আপনাকে চেষ্টা করতে হবে যে এই রাউটারটাকে অবশ্যই টেলিভিশনের কাছাকাছি কোনো একটা জায়গায় প্লেস করার জন্য। তাহলে আপনি দেখবেন যে স্মার্ট টিভিটা খুব সুন্দর মতো চলতেছে। ডুয়েল ব্যান্ড রাউটার হলেও আপনাকে একই কাজই করা লাগতো। আর গেমিংটার কথাও যেমনটা বললাম, যে আপনি চেষ্টা করবেন যে মোটামুটি রাউটারের কাছ থেকে গেমিং করার জন্য। আর যদি ল্যানের ক্ষেত্রে করেন তাহলে আর কোনো সমস্যা নাই, কেবলের যতটুকু ডিস্টেন্স আছে অতটুকু টাইনে আপনি কাজ করতে পারবেন। সো সব মিলিয়ে দাম হচ্ছে 2200 টাকা, 3 বছরের ওয়ারেন্টি। আই থিঙ্ক সমসাময়িক সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলোর মধ্যে দাম, পারফরমেন্স এবং আফটার সেল সার্ভিস সব মিলিয়ে অনেকটাই রিজনেবল। তবে সিঙ্গেল ব্যান্ড রাউটার হিসেবে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এই রাউটারটার দাম যদি 2000 টাকার মধ্যে পাওয়া যাইতো তাহলে আই থিঙ্ক সব দিক থেকে একদম পারফেক্ট হইতো। কারণ এই ধরনের রাউটার যারা কেনে তাদের ম্যাক্সিমাম বাজেট থাকে আসলে 2000 টাকা। 2200, 2300, 2400 টাকা তাদের কাছে একটু হয়তো বা মানে বিয়ন্ড মিনস হয়ে যায়। সুতরাং দামটা যদি কমায় আনা যায়, আমি পার্সোনালি কোম্পানির প্রতি রিকোয়েস্ট করতেছি যদি পারা যায় দামটা কমায় নিয়ে আসার জন্য 2000 টাকার নিচে অথবা 2000 টাকা। তবে আবার চিন্তা করি যে 3 বছরের ওয়ারেন্টি দিতেছে, যারা আসলে 2000 টাকার নিচে বেচতেছে বা 2000 টাকা দিয়ে বেচতেছে তাদের তো 1 বছরের ওয়ারেন্টি থাকে, এটা তো 3 বছরের ওয়ারেন্টি। সো তখন আমি চিন্তা করি যে 200 টাকা যদি আমি 3 বছরের মানে এক্সট্রা 2 বছরের জন্য খরচ করি তাহলে কিন্তু খুব তেমন একটা লস আমার হয় না। পারতপক্ষে তখন মনে হয় যে না, ঠিক আছে, ইটস রিজনেবল। সো এই ছিল ভিডিও। রাউটার যদি পারচেস করতে চান, ডেসক্রিপশন বক্সে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির লিঙ্কটা দেওয়া আছে, চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।